তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, একদম অঙ্ক পরীক্ষা দিয়ে এসে মনটা অনেক শান্তি। যে যারা ভাবছিলে যে আমরা পাশ করতে পারবো কিনা, তারা অবশ্যই একটা ভালো নাম্বার নিয়ে পাশ করবে। এবং যারা ভাবছিলে যে কঠিন প্রশ্ন হবে, তোমরা প্রশ্নপত্র পেয়ে এটা বুঝে গেছো যে অতটাও কঠিন প্রশ্ন হয়নি। অর্থাৎ না তো আমাদের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হলো, আর না তো সহজ হলো। কিছু কিছু পোর্শন ছিল একদম জলের মতো। উপপাদ্য আমরা কমন পেয়েছি, সম্পাদ্য আমরা করেছি, পাটিগণিতটাও কমন ছিল, এমনকি বীজগণিত গুলোও সহজ ছিল। রাশিবিজ্ঞান তো আমরা একদম করেই দিয়েছি। কিন্তু যে সেকশনটা একটু অসুবিধা হলো, সেটা এমসিকিউ এসিকিউ আর 2 নম্বরের কয়েকটা প্রশ্ন একটু ট্রিকি ছিল। এবং একদম হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা একটুখানি আমাদের মাথা খাটাতে হয়েছে। তার কারণটা কি, আমাদের এই যে 1 বছরের পরিশ্রম, সেটাকেও তো একটু আমাদের টেস্ট করতে হবে। তাই আমরা প্রশ্নপত্র পেয়ে এটা বুঝে গেছিলাম যে কিছু প্রশ্ন সহজ ছিল, আর কিছু প্রশ্নতে আমাদের স্যারেরা টেস্ট করেছে যে আমরা কতটুকু জানি। এখন প্রশ্ন হচ্ছে জীবন বিজ্ঞান কিভাবে পড়ব, এবং কোন অধ্যায়টা আগে পড়বো, কোন সেকশনটাকে বাদ দেব, এই সম্পূর্ণ মাইন্ড ম্যাপ রয়েছে আজকের এই ভিডিওতে। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা অঙ্কে কেমন রেজাল্ট করতে চলেছো, মানে তোমাদের অঙ্ক পরীক্ষা কেমন হলো, এবং অঙ্কে কত নম্বর আশা করছো, কত নম্বর ছেড়েছো। এবং যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে না, মানে অনেকেই আছো যারা অঙ্ক কমন ছিল কিন্তু সময়ের অভাবে অঙ্কটা করতে পারলাম না, এরকম কার কার মনে হচ্ছে? যারা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট আমাদের থেকে চেয়েছিল গ্রুপে, আমরা দিয়েছি। যারা চাওনি তাদেরকে দেয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে জীবন বিজ্ঞান কি কি পড়বো, কি কি পড়বো না, সমস্ত কিছু পিডিএফ সহ এই ভিডিওতেই আমি দিয়ে দেবো, একদম পিন করে দেবো। মানে একদম শেষে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সমস্ত প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, সমস্ত অ্যাটাচ করে দেবো। এবং কোনটা কতটা গুরুত্বপূর্ণ, কত পার্সেন্ট রয়েছে, একদম সমস্তটাই এই ভিডিওতে রয়েছে। এবং বারবার বলছি, যারা ভাবছো যে জীবন বিজ্ঞানে আমি পাশ করবো কিনা, তারা একদম এই নাম্বারটাকে 50%-এ নিয়ে আসতে পারবে একদিনেই। যারা ভাবছো 50% আমার হলেই হবে, তারা এটাকে 65 মানে 20-15% তোমরা বুস্ট করতে পারবে নাম্বার একদিনেই। বারবার বলছি, সমস্ত প্ল্যানটা খুব সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে করা হয়েছে। বইয়ের কোন কোন পোর্শন গুলোকে পড়লে বেশি নাম্বার পাবো, কোন কোন পোর্শন গুলোকে একটু স্কিপ করলেও আমাদের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী এই প্ল্যানটাকে বানানো হয়েছে তোমাদের জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে একদম কথাগুলো ভালো করে শুনবে, এবং কোন প্রশ্নগুলোকে আমি বেশি করে জোর দিয়েছি সেই প্রশ্নগুলোকে দেখে নাও এবং শুনে নাও। তাহলে জীবন বিজ্ঞান পরীক্ষা কালকে একদম ফাটাফাটি পুরো জল হবে। আর তারপরে রয়েছে আমাদের সকলের যুদ্ধ ভৌত বিজ্ঞানের সঙ্গে। তো অবশ্যই ভৌত বিজ্ঞান রিলেটেডও তোমাদের একদম ভিডিও চলে আসবে। আর জীবন বিজ্ঞানের কোনো প্রশ্ন যদি অসুবিধা হয়, কমেন্ট সেকশনে জানাবে, সেটা আমি চেষ্টা করবো আজকে রাত্রের মধ্যেই তোমাদেরকে দিয়ে দেবার। তো চলো সম্পূর্ণ পিডিএফটা দেখি, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আজকের এই ভিডিও থেকে তোমাদের কতটা উপকার করতে পারলাম এবং তুমি উপকৃত হলে কিনা। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। এখন তোমরা পিডিএফটা সুন্দরভাবে দেখে নাও। দেখো, পঞ্চম অধ্যায় অর্থাৎ মাধ্যমিক 2024 জীবন বিজ্ঞানের 90% আমাদের টার্গেট। একদম অল সাজেশন রয়েছে পঞ্চম অধ্যায়ের উপরে। সমস্ত প্রশ্নগুলো দেখে নাও, কোনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো সমস্ত কিছু মার্ক করে দেব, একদম ঝটপট দেখে নাও। মাধ্যমিক 2024 জীবনবিজ্ঞান এমপি ইজি টু লার্ন, চ্যাপ্টার 5, এখান থেকে 24 নম্বর থাকবে। প্রথম যে প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কি জীব বৈচিত্র্যের তাৎপর্য বা জীব বৈচিত্র্যের গুরুত্ব। তোমাদের নর্মালি জীব বৈচিত্র্যের গুরুত্ব দিতে পারে বা বিভিন্ন বিষয় তুলে দিতে পারে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য 5 নম্বরে, বা এটা তোমাদের 3 নম্বরেও আসতে পারে, বাট এই প্রশ্নটা 5 নম্বরে আসার চান্স সব থেকে বেশি রয়েছে। এরপর কি রয়েছে,
ইনসিটু এবং এক্সিটু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবারের জন্য। ইনসিটু এবং এক্সিটু এই সেকশন থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকছে। এছাড়া অভয়ারণ্য সম্পর্কে অবশ্যই ভালো করে পড়বে। বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান এই সমস্ত প্রশ্নগুলো একদম ছেড়ে যাবে না। দেখো এখানে যে প্রশ্নগুলো 2 এবং 3 সেগুলো কিন্তু 2-এতেও আসতে পারে, আবার 5-এর ক্ষেত্রে অন্য প্রশ্নের সঙ্গে অ্যাটাচ আসতে পারে। এছাড়া কি রয়েছে দেখো, এটা জীববৈচিত্র্য সংরক্ষণে একদম JFM এর ভূমিকা লেখো এবং বাফার জোন কাকে বলে। বায়োস্ফিয়ার রিজার্ভ পড়বে, সেখান থেকে এগুলো তোমরা অটোমেটিক জেনে যাবে, তাই এগুলোকে আলাদা করে করার কোনো দরকার নেই, এগুলো অটোমেটিক হয়ে যাবে। এরপর দেখো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। কি রয়েছে, সরীসৃপ প্রজাতির সংরক্ষণে ইনসিটু সংরক্ষণ এবং পশ্চিমবঙ্গে অবস্থিত একটি সংরক্ষণের নাম। জাতীয় উদ্যান আগেই আমরা পড়ে নিয়েছি, সেখান থেকে আরেকটি প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম এবং রেড পান্ডা সংরক্ষণ প্রজেক্ট, এইটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং সেই সংরক্ষণের প্রচেষ্টা ভারতে কোথায় কার্যকর করা হয়েছে উল্লেখ করো। রেড পান্ডা। এছাড়া রয়েছে ব্যাঘ্র মানে বাঘ সংরক্ষণের জন্য কিরূপ প্রজেক্ট বা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। ভারতে 2টি ব্যাঘ্র প্রকল্পের নাম এবং অবস্থান উল্লেখ করো। বন সংরক্ষণের যে কোনো 5টি উপায় উল্লেখ করো। অতটাই ইম্পর্টেন্ট নয়, বাট তবুও দেখে যেতে হবে। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া আবার বলেছিলাম রেড পান্ডা, বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। এনসিটু এক্সিটু বলেই দিয়েছিলাম, রেড পান্ডা বারবার, এই প্রশ্নটা তোমাদের একদম তুলে কিন্তু পরীক্ষায় 5 নম্বরে, 3 নম্বরে বা 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। এরপর রয়েছে পিবিআরের ভূমিকা, ক্লিয়ার। আর এছাড়া রয়েছে দেখো ক্যান্সার। এই ক্যান্সার থেকে এবারে কিন্তু একটা প্রশ্ন আসবেই, অর্থাৎ ক্যান্সারের কারণ উল্লেখ করো বা পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে। এছাড়া বাকি প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও এবং এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো একটা বন্য প্রাণী সংরক্ষণের জন্য কি কি উপায় করা হয়েছে বা কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কিভাবে এই বন্য প্রাণীগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, এই সেকশন থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকছে। ইনসিটু এক্সিটু থেকে একটা প্রশ্ন থাকছে। বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, এই সেকশন থেকেও কিন্তু প্রশ্ন থাকবে। এছাড়া নাইট্রোজেন চক্রের গুরুত্ব, এটা 2 নম্বরেও আসতে পারে বা 5-এ কোনো একটা পার্টে এই প্রশ্নটা দিতে পারে। এছাড়া নাইট্রোজেন আবদ্ধকরণে বিভিন্ন ব্যাকটেরিয়ার ভূমিকা পরীক্ষায় কিন্তু থাকবে। এছাড়া প্রাকৃতিক শিল্প, এই যে সেকশনটা, কিভাবে আবদ্ধ হয়, নাইট্রোজেন কিভাবে প্রাকৃতিক উপায়ে আবদ্ধ হচ্ছে বা শিল্পজাত প্রক্রিয়ায় আবদ্ধ হচ্ছে, এই সেকশন থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসার চান্স অনেক বেশি। এই যে প্রশ্নটা এই হিসেবে বললাম যে ব্যাকটেরিয়াগুলোর নাম এবং তাদের ভূমিকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাটি দূষণের কারণ এবং ফলাফল, অত্যাধিক ডিডিটি প্রয়োগে কিভাবে জীব বিবর্তন ঘটে, আর বিওডি ও সিওডি এর 2টি পার্থক্য, শব্দ দূষণের কারণ আলোচনা করো এবং ইউট্রোফিকেশন কাকে বলে। ক্লিয়ার। এরপর দেখো এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য, একটু ভালো করে তোমরা দেখে যাবে। চিত্রের হটস্পট, এই সেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নের জন্য এবং এমসিকিউ এসএকিউ এর জন্য। বিভিন্ন প্রজাতির নাম দিতে পারে এবং ভারতের 4টি হটস্পটের অবস্থান লেখো। এই প্রশ্নটা নয়তো এই প্রশ্নটা অবশ্যই পরীক্ষায় থাকবে, আশা করা যায়, যে হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি। এরপর দেখো এই প্রশ্নটা অনেকটা ইম্পর্টেন্ট, কি রয়েছে, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা, এই সমস্ত জীবগুলি কেন বিপন্ন হয়ে যাচ্ছে বা এরা বিপন্ন হয়ে যাওয়ার পিছনে কি কি কারণ রয়েছে,
এই টাইপের কিন্তু প্রশ্ন একটা আসতে পারে। অ্যাসিড বৃষ্টি কাকে বলে এবং অ্যাসিড বৃষ্টির ফলে কি কি ক্ষতিকর প্রভাব এই স্মৃতিসৌধগুলোর উপর পড়ছে, অ্যালগাল ব্লুম কি, এছাড়া রয়েছে দেখো এসপিএম, সংরক্ষণ কাকে বলে, সংরক্ষণের গুরুত্ব কী। দেখো জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আগেই পঞ্চম অধ্যায়টা ধরে সমস্ত কাকে বলে এবং গুরুত্বগুলো পড়ে নেবে, যেমন নাইট্রোজেন চক্র কাকে বলে এবং তার গুরুত্ব, ইউট্রোফিকেশন কাকে বলে, এই সমস্ত কাকে বলে এগুলো আগে পড়ে নিও। শব্দ দূষণ কাকে বলে, ক্লিয়ার হলো। বায়ু দূষণ কাকে বলে, এই কাকে বলেগুলো আগে রেডি করে নাও। জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে, জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে, এই কাকে বলেগুলো যদি আমরা না মুখস্থ রাখি জীবনবিজ্ঞানে কিন্তু অনেক প্রবলেম হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। আর আমাদের এই 5 নম্বর অধ্যায়টা পুরো জল করা রয়েছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে প্রত্যেকটা অধ্যায়ের চেষ্টা করা হবে যে তোমাদের একদম লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা এগুলো করে নিও। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়োস্ফিয়ার রিজার্ভ বলেছিলাম ইম্পর্টেন্ট। এবার সুন্দরবনকে কেন বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়, এই টাইপের প্রশ্নগুলো একটু ট্রিকি, একটু ভালো করে রেডি করতে হবে। এছাড়া দেখো একটু ভালো করে সুন্দরবন থেকে এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্নগুলো করবে, কারণ সুন্দরবন থেকে কোনো রকম বড় প্রশ্ন হবে না। অর্থাৎ 5 নম্বরের সেকশানে আমরা জীববৈচিত্র্যের হটস্পট দেখব না, আমরা নাইট্রোজেন চক্রের যে পুরো ধাপটা এটা আমরা দেখব না, এবং মানুষের কার্যকলাপের ফলে নাইট্রোজেন চক্র এই জায়গা থেকেও কিন্তু 5 নম্বরের কোনো প্রশ্ন হবে না। জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দূষণ থেকে আমরা 5 নম্বরের সেকশানে প্রশ্ন দেখব, এবং 2 নম্বরের সেকশানগুলোতে আমরা জীববৈচিত্র্যের গুরুত্ব দেখব এবং আমরা নাইট্রোজেন চক্রের গুরুত্ব দেখব, বিভিন্ন পার্থক্য দেখব, অ্যাসিড বৃষ্টি দেখব, সংরক্ষণ কাকে বলে দেখব, বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে দেখব, এদের গুরুত্ব দেখব। ঠিক আছে, তো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আগে থেকেই আমরা পড়ে নিয়েছি। গন্ডার হ্রাস পাওয়ার 2টি কারণ, সুন্দরবনে যে কোনো 2টি পরিবেশগত সমস্যা উল্লেখ করো, ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব করো, বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়, এটা কারণসহ ব্যাখ্যা করো। প্রায় উদ্ভিদ একটি বিলুপ্ত প্রায় প্রাণীর নাম লেখো বা স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। এই রকম কিন্তু একটা হটস্পটের জায়গা তুলে দিয়ে একটা বিলুপ্ত প্রায় উদ্ভিদ এবং প্রাণীর নাম পরীক্ষায় আসতে পারে, তাই প্রত্যেকটা হটস্পটের জন্য ভালো করে এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরটা রেডি করবে। হটস্পটের শর্ত কিন্তু পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্ব আলোচনা করো। ন্যাটালিটি বলতে কী বোঝায় এবং বিভিন্ন রোগগুলোর একটু কারণ পড়ে রাখবে, যেমন হাঁপানির কারণ কি, বঙ্কাইটিসের কারণ এবং লক্ষ্য কী, জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া ফুসফুসের ক্যান্সার আগেই বলে দিয়েছি, রোগের লক্ষণ লেখো, প্যান কি এবং পরিবেশে এসপিএমের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। এইগুলো কিন্তু 2 নম্বরে এবং 5 নম্বরে এই প্রশ্নগুলোকেই তুলে একটা পার্টে দিয়ে দিতে পারে। মানে দেখো জীবনবিজ্ঞানের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে 2, 2, 1, 3, 2 বা 1, 1, 3 এই টাইপের প্রশ্ন অনেক হয়, তাই এমসিকিউ, এসএকিউ এবং 3 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন মিক্স হিসাবেও কিন্তু প্রশ্নপত্রে আমরা দেখতে পাবো। 5 নম্বর অধ্যায়টা প্রথমে করো, সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে ভালো করে দেখো এবং আমাদের একদম টপিক ধরে ধরে পড়ানো আছে, কারোর যেখানে প্রবলেম হবে আমাদেরকে জানাবে, আমরা আশা করছি তোমাদেরকে হেল্প করতে পারবো। এরপর একদম আমরা পরপর 4র্থ অধ্যায়, 3য় অধ্যায়, 2য় অধ্যায় এবং 1ম অধ্যায় পরপর নিয়ে আসবো একদম খুব তাড়াতাড়ি। তোমরা এর পরেই হয়তো বাকি অধ্যায়গুলো সাজেশন পেয়ে যাবে। তো এই ছিল আমাদের 5ম অধ্যায়ের বিভিন্ন প্রশ্নগুলো। এছাড়াও কারো যদি মনে হয় কোনো একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেগুলো কমেন্ট সেকশানে তোমরা পিন করতে পারো। এরপর 4র্থ অধ্যায়, তারপর 3য় অধ্যায়, তারপর 2য় অধ্যায় এবং শেষে 1ম অধ্যায়ের প্রশ্নগুলো একদম ঝটপট তোমাদের কাছে চলে আসবে। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।